হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ছোটদের যে রসায়ন সেই রসায়নের একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, যেটা আমি ক্লাস 5-এর স্টুডেন্টকেও করাই, আবার ক্লাস 10-এর স্টুডেন্টকেও করাই। আর 11-এ উঠে অনেকেই এটা খুব খুব মানে ক্লিয়ার ধারণা খুব কম থাকে, অথচ এটা 5-এরও ধারণা দেওয়া যায়। যারা প্রথম 20টা মূল মুখস্থ করে 5 ক্লাসের স্টুডেন্টকে ধারণাটা দেওয়া যায়। তো 7-8 তো একদম মানে মাস্ট, 7-8 চাই। 7-8 এই টাইপের অঙ্ক হবে, শুধু এটা শিক্ষা আমরা এই জন্য করছি যে এই টাইপের অঙ্ক করব। বিশেষ করে অনুপরমাণুতে ক্লিয়ার ধারণা খুব কম স্টুডেন্ট আছে। পরমাণুটা কী জিনিস অত বোঝে না, মুখস্থ করে, অণুটাও মুখস্থ করে। আবার মোল, আজকে আমরা কেমিস্ট্রির পরমাণু, অণু এবং মোলের ধারণা ক্লিয়ার, একদম ক্লিয়ার নলেজ পাবে তুমি। 15 থেকে 20 মিনিটের মধ্যে ক্লাসটা আসবে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে। 100% কনসেপশন আসবে প্রত্যেকটা বাচ্চার। আপনার 5-এর বাচ্চাকে দেখেন, এটা 6-এর বাচ্চার এটা সিলেবাস, 6-এর এটা সিলেবাস সরকারি বইটাই আছে। 7-এর তো এটা নিয়ে অঙ্ক করতে হয়। এইটি তো কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টারে এইটা চাই, নাহলে মুখস্থ করতে হবে কেমিস্ট্রি। ঠিক আছে, 6-এর ফেলে আসা সিলেবাস, সিলেবাস যদি বলো তো 6 ক্লাসে এটা প্রয়োজন, প্রতিটা ক্লাসে। এটা ছাড়া কেমিস্ট্রি পড়া যায় না। ঠিক আছে, তো শুরু করছি আমরা। এইটাই দেখো, পরমাণু জিনিসটা কি সংজ্ঞা যদি বলতে হয়, তাহলে মৌলিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা। কোনো মৌলিক পদার্থকে ভাঙতে 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 যেটা শেষ আর ভাঙা যাচ্ছে না, পদার্থটাকে আর ভাঙা যাচ্ছে না সাধারণত, তখন সেইটাই বিজ্ঞানী জন ডাল্টন এটাকে পরমাণু নাম দিয়েছিল। এবং সেটা পরমাণুবাদ নিয়ে একটা পড়াশোনাও আছে ক্লাস 8-এ, খুব ইম্পর্টেন্ট। এইটা পরমাণুবাদ, ডাল্টনের পরমাণুবাদ বলতে কি বুঝো, খুব ইম্পর্টেন্ট। তাহলে পরমাণু কি হচ্ছে? মৌলিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা। এবং পরমাণুকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা। লেখো সবাই, মৌলিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা। শেষ ক্ষুদ্রতম কণা, বাস এটাই পরমাণু। বলা হয় আর লেখার দরকার নেই। মৌলিক পদার্থের লাস্ট যে ক্ষুদ্রতম কণা সেটাই পরমাণু। পরমাণু কোনগুলো? যেমন হাইড্রোজেন পরমাণুকে আমরা H দিয়ে লিখি, হিলিয়ামকে আমরা He দিয়ে লিখি, একটু ছাড়ি ছাড়ি বলছি, কার্বনকে আমরা C দিয়ে লিখি, নাইট্রোজেনকে N দিয়ে লিখি। N বলতে বোঝায় একটি পরমাণু, N বলতে বোঝায় নাইট্রোজেনের একটি পরমাণু। C বলতে কি বোঝাবে? C তোমাকে যদি কেউ লিখে দেয়, C বলতে কি বোঝায়? কার্বনের একটি পরমাণু। Na বলতে কি বোঝায়? সোডিয়ামের একটি পরমাণু। যদি তোমাকে কেউ বলে যে 7Na, 7 লেখা আছে আগেটাতে Na, তাহলে Na মানে কি? সোডিয়াম। তাহলে তুমি বলবে সোডিয়ামের 7টি পরমাণু। ঠিক আছে কথা? ওকে। তোমাকে যদি কেউ বলে যে পটাশিয়াম 100 আগে আছে, 100K, তার মানে তুমি কেমিস্ট্রিতে কি বুঝবে? কেমিস্ট্রিতে আমি বুঝবো 100K, এমনিতে আমরা বলবো 100K সাবস্ক্রাইবার হয়ে যায় ফোনের ভাষাতে, 100K ভিউ হইতে পারে, কিন্তু এখানে কেমিস্ট্রির কথা তো হবে 100টি পটাশিয়ামের পরমাণু। বুঝতে পেরেছো সবাই? চিহ্ন প্রথম 20টা মূলত নিশ্চয়ই মুখস্থ করেছে ছোটদের কেমিস্ট্রি 1 দেখো। প্রথম 20টা মূলত শেখার, আমি তো 4 ক্লাসে করাই এইটা। আমি 4 ক্লাসের শিক্ষার সাথে যুক্ত আছি, ফলে আমি 4 ক্লাসের স্টুডেন্টদের এটা করাই, একদম প্রতি বছর করাই, এবং প্রতিজনা মুখস্থ করে। যদি 100% স্টুডেন্ট থাকে, 90% মুখস্থ করে সিরিয়াল, একদম চিহ্ন লিখতে শিখে যায়। সারাদিন তো এইটাই করায়, লেখা শিখে গেছে, তারপরে এগুলাই করে, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। আর প্রথম 20টা মূল আমি ক্লাস 4-এ দিই। ক্লাস 4-এর এটা সিলেবাস প্রকৃতপক্ষে, আমি বুঝি সেটা। ক্লাস 4-এরই এটা সিলেবাস। ক্লাস 4-এ যদি কেউ না জানে, তাহলে ও 5-এ উঠে তো অন্য কাজ করবো। 5-এ উঠে তো একটু অন্য টাইপের পড়াশোনা হবে। ক্লাস 4-এ শুধু প্রথম 20টা মূলের নাম মুখস্থ করবে কেউ। বাচ্চাদের এটা অনিবার্য করতে হবে, যুগ চেঞ্জ হচ্ছে। তাহলে 100K মানে 100টি পটাশিয়াম, 100টি পটাশিয়ামের পরমাণু। বলতে কি বুঝো দিয়ে দেবে পরীক্ষায়? তোমাকে যদি বলে 40Cl, তার মানে কি? 40টি ক্লোরিনের পরমাণু। ক্লোরিন কত নম্বর মূল? 17 নম্বর মূল। সালফার কত নম্বর মূল? 16 নম্বর মূল। অক্সিজেন কত নম্বর মূল? 8 নম্বর মূল। বেরিলিয়াম কত নম্বর মূল? 4 নম্বর মূল। এলো কথাটি, প্রথম 20টা মূল তো মুখস্থ তুমি 4-এ যদি করিছো, তবেই তুমি বেরিলিয়াম 4 নম্বর আজকে পাচ্ছ।
একটা 6-এর স্টুডেন্টের প্রয়োজন আছে বেরিলিয়াম কত নম্বর মৌল, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম করে গণবে, অত সময় নাই, কিছু কিছু কাজ থাকে খুব কুইক করতে হয়। বেরিলিয়াম শব্দটার সাথে সাথে 4 মাথায় ঢুকবে। পটাশিয়াম মানে 19, সালফার মানে 16, এলোপাথাড়ি, ফসফরাস মানে 15, উল্টা দিক থেকে বলতে হবে মাঝে মাঝে। ক্লাস 6-7 তো তোমাকে আমি ডাইরেক্ট একটা 6-এর ছাত্রকে বলবো যে ওরে ফসফরাস কত নম্বর মৌল, ফসফরাস 15 নম্বর, তাৎক্ষণিক উত্তর দেবে। তাৎক্ষণিক শব্দটা বুঝো কেউ, মানে হাইড্রোজেন হিলিয়াম করে গুনে পরে 15, তাতে একটু লেট হয়ে গেল, অমনি না, সে ভালো স্টুডেন্ট হচ্ছে না। ভালো স্টুডেন্ট সেই যে 15 তাৎক্ষণিক উত্তর দিবে, অ্যালুমিনিয়াম 13 তাৎক্ষণিক উত্তর দিবে, সিলিকন 14 তাৎক্ষণিক দিবে। প্রথম 20টায় দাপট থাকবে, দাপট। সিরিয়াল মুখস্থ তো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম করে আর ওইটাকে ইউজই করলাম নাই, ওইটা লয়, অষ্টে পৃষ্ঠে ইউজ হবে। 4 ক্লাসের স্টুডেন্টকে তো আপনারা এটা করান, সবাই করাবেন, গার্জিয়ান সচেতন যারা হবে। 4 ক্লাসের স্টুডেন্টকে এইটাই ইম্পর্টেন্ট, 4 ক্লাসের শিক্ষাদানের সঙ্গে এইটা ইম্পর্টেন্ট নয়। পরিকাঠামোর দিকটা দেখার কোনো দরকার নেই, পরিকাঠামো খারাপ হোক কোনো যায় আসে না, শিক্ষাটা ভালো হোক। স্কুলে নাই বা থাকলো গাঁদা ফুলের বাগান, বা স্কুলে নাই বা থাকলো কোনো দোলনা, স্কুলে নাই বা ক্লাস হলেও 10টা 15 থেকে 4টা পর্যন্ত, 1 ঘন্টা ক্লাস হোক, প্রয়োজনীয় জিনিসগুলো হোক, যেটা ছাত্রের ফিউচার। অপ্রয়োজনীয় জিনিস করে কী হবে? অ্যাথলেটিক্স কেউ হবে না, হবার হলে অন্য জায়গায় চলে যেতে আজকে। ফিউচার তো তোমার অ্যাথলেটিক্স শিখবো মনোরঞ্জনের জন্যে, শরীরচর্চার জন্যে, গান শিখবো মনোরঞ্জনের জন্যে, শরীরচর্চার জন্যে, ড্রয়িং শিখবো মনোরঞ্জনের জন্যে, শরীরচর্চার জন্যে। ফিউচার তৈরির জন্য তো পড়াশোনা করতে হবে, স্কুল মানেই পড়াশোনা। স্কুলে আর কোনো কিছু হওয়া উচিতই না পড়াশোনা ছাড়া। এন্টারটেনমেন্ট হতে পারে 2-1 দিন, বিরক্ত লাগে যখন, অনেকটা টাইম থাকতে হয় তো কিছুটা টাইম এন্টারটেনমেন্ট, মূল পড়াশোনাটা আসল, পুরো টাইমটাই যেমন এন্টারটেনমেন্ট হয়। এবং ভালো স্কুল বলতে বোঝায় ভালো পড়াশোনা, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ভালো স্কুল হয় না। ভালো স্কুল শব্দটা তখনই বলা হবে যে স্কুলে ভালো পড়াশোনা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে তো উপরই পাওনা, সেটা আসল পাওনা পড়াশোনা। হেডমাস্টারটাও সেই হেডমাস্টার কোনো স্কুলের সেই ভালো যে স্কুলটাতে পড়াশোনাটাকে ঠিক দেখে। প্রেজেন্ট অ্যাবসেন্ট দেখিয়ে পড়াশোনা যদি না হয় কী লাভ? শুধু প্রেজেন্ট আর অ্যাবসেন্ট অ্যাট এ টাইম, ঠিক টাইমে প্রেজেন্ট আর ঠিক টাইমে অ্যাবসেন্ট আর ঠিক টাইমে টিফিন। ডিসিপ্লিন মেনটেন হয় শুধু, পড়াশোনা ডিসিপ্লিনটাই পড়াশোনা লয়। ডিসিপ্লিন একটা পার্ট, পড়াশোনা যদি ভালো হয় আর সাথে ডিসিপ্লিনও থাকে তো ঠিক আছে, আরও বেটার। কিন্তু পড়াশোনা যদি হয় আর ডিসিপ্লিন যদি না থাকে, শুধু ডিসিপ্লিন থাকে পড়াশোনাই না হয়, তাহলে আর ডিসিপ্লিন কি? স্কুলের মূল কাজটাই তো পড়াশোনা, ঠিক আছে? তো এইটা হইল পটাশিয়াম 100K। এইবার আমি অণু বলবো। দেখো শোনো, অণু খুব ইম্পর্টেন্ট, অণু খুব ইম্পর্টেন্ট। অণুর ধারণাটাই আসল। অ্যামোদিও অ্যাভোগাড্রো 1811 সালে, বিজ্ঞানী অ্যামোদিও অ্যাভোগাড্রো 1811 সালে অণুর ধারণা দেয়। দেখো 1811 সালে আমাদের ভারতবর্ষের পড়াশোনা শুরু হয়েছে, যদি তুমি ইতিহাস বুঝো, নবজাগরণ যদি বুঝো। বিদ্যাসাগর, মহান শিক্ষাবিদ বিদ্যাসাগরের জন্ম 1820 সালে, আর 1811 সালে পৃথিবীতে অণু আবিষ্কার হয়েছে। তাহলে সায়েন্স আবিষ্কার হইতে হইতে অণুর ধারণা আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে, বই ছাপানো হইতে 50 বছর সময় লেগে গেছে। সেই সময়ের ওইটাই কিন্তু বিদ্যা ছিল, তার আগের বিদ্যাটা, ঠিক আছে? সায়েন্সের অনুধারণা ভারতবর্ষে আসতে গেলে 1900 সাল লাগিয়ে গেছে আস্তে আস্তে। ভারতবর্ষে তো ইংরেজিরাই পড়াশোনাটা সিস্টেমে নিছে। ভারতবর্ষে পড়াশোনা ছিল না কিছু, পুরোটাই ইংরেজিরাই নিছে। সায়েন্স পড়া তো একদমই ছিল না। পাশ্চাত্য শিক্ষাটা ইংরেজি নিছে, এবং তার থেকে পাশ্চাত্যই সায়েন্স ছিল, প্রাচ্যে কোনো সায়েন্স ছিলই না। কিছু কিছু কল্পনাতে সায়েন্স থাকে প্রাচ্যে, কিছু কিছু আবেগে, কিন্তু অ্যাকচুয়াল ছিল না। তো এখন হাইড্রোজেনের অণুটা H2 লিখি আমরা, হাইড্রোজেনের পরমাণুটাকে কী লিখি মনে? H। এইটা বুঝতে তোমাকে ভালো করে, যে হাইড্রোজেন H একটা পরমাণু, কিন্তু পরমাণুটার মধ্যে স্বাধীন অস্তিত্ব নাই। মানে হাইড্রোজেন পরমাণু আকাশে বাতাসে ঘুরে বলবে না, অর্থাৎ তোমার পরিবেশে, তুমি যে পরিবেশে থাকো সেখানে H বলে কোনো জিনিস পাবে না, H2 বলে পাবে। দুটো হাইড্রোজেন একসাথে যখন লিঙ্ক করে, সেই অবস্থাতে তুমি ধরো এইটা একটা হাইড্রোজেন, এইটা একটা হাইড্রোজেন, একসাথে থাকবে, সবসময় একসাথে থাকবে। অক্সিজেন, অক্সিজেনের চিহ্ন হচ্ছে O8 নম্বর মৌল, জানো সবাই। O8 নম্বর মৌল, পৃথিবীতে এখন 8 নম্বরে স্থান আছে ওর, 8 নম্বর অক্সিজেন। ও লিখে কি প্রকাশ পাবে? একটি চিহ্ন। কিন্তু যখন ওর অণুটুকু লিখবো তখন কি হবে? O2।
অর্থাৎ দুটা ও মিলে একটা ও, দুটা ও প্লাস ও মানে O2 হচ্ছে, তার মানে একটা ও কখনো স্বাধীনভাবে ঘুরতে পারে না। অণু কাকে বলে? অণুর সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা, এখানে যৌগিক পদার্থ হইতে পারে, যা স্বাধীনভাবে থাকতে পারে, স্বাধীনভাবে যার অস্তিত্ব আছে, স্বাধীনভাবে কথাটা পয়েন্ট টু বি নোটেড। এইটা তুমি লাল কালিতে আন্ডারলাইন করো। অণুর মূল জিনিস হচ্ছে স্বাধীনভাবে। এবার শুধু স্বাধীনভাবে মুখস্থ করা যাবে না। স্বাধীনভাবে বলতে কি বুঝি? ইংরেজি থেকে পরাধীন, মানে পরাধীন কাজ ছিল, ওইভাবে স্বাধীন হবে না। এখানে স্বাধীন অস্তিত্ব থাকবে, অর্থাৎ আমি যে পরিবেশে থাকি সেই পরিবেশে অক্সিজেনের অস্তিত্ব O2 রূপে, ওইটা ক্ষুদ্রতম কণা। অক্সিজেনকে ভাঙে ভেঙে 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 যাবো O2 রূপে লাস্ট। আমি যদি জানতে পাই যে এটা লাস্ট বটে, আমি যদি ওকে অনুভব করতে পারি এটা লাস্ট O2, তাহলে সেটা অণু বটে। আর O2কে আরও ভাঙা যায়, O2কে ভাঙা যায়, কিন্তু সেটা স্বাধীন অস্তিত্ব নাই। ওতে ভাঙা যায় O2কে, তখন ওইটা স্বাধীন অস্তিত্ব নাই বলে পরমাণু হয়ে গেল, আর O2 হয়ে গেল কি? অণু। আচ্ছা, অক্সিজেনের পরমাণু ও, আবার 3টা অক্সিজেন দিয়েও একটা অণু তৈরি হয়, এটা অন্য অণু। O3 এটা অন্য অণু, এটা ওজন, এটার নাম ওজন। আর O2-র নাম কি গো? অক্সিজেন। এটা অক্সিজেনের অণু। আর O3 কার অণু? ওজন গ্যাসের অণু। ওজনের সাথে অক্সিজেনের কোনো রিলেশন নেই, ওজন অন্য জিনিস, অক্সিজেন অন্য জিনিস। ফসফরাস, দেখো ফসফরাস 15 নম্বর মৌল, চিহ্নটা পি। ফসফরাসের চিহ্ন পি, 15 নম্বর মৌল, সবাই যেন প্রথম কুড়িতে আছে। কিন্তু ও আবার 4টা পরমাণু নিয়ে অণুটা তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট। এটা আমরা লিখি P4। অণু যদি হয়েছে তো পেছনে থাকে, যদি পি এর আগে 4 থাকে তখন 4P মানে কি? 4P মানে 4টা ফসফরাসের পরমাণু, কৃপা ধ্যান দে। কিন্তু P4 যদি থাকে পরে, তার মানে একটি ফসফরাসের অণু। বাচ্চারা ধ্যান দেবেন, 5-এর স্টুডেন্টরা ক্লিয়ার করবে এই জায়গাটা। P4 কি বললাম? একটি ফসফরাসের অণু। 4P বলতে কি বোঝায়? শুধু যদি পি থাকে তখন তুমি বুঝে কিছু পরমাণু বটে। এটা চিহ্নটা দেখেই বুঝে যাবে, ওই জন্য প্রথম কুড়ির চিহ্ন খুব ইম্পর্টেন্ট। প্রথম কুড়িতে তুমি যে যে চিহ্ন লিখেছো সবগুলো একটি করে পরমাণু বটে। প্রথম কুড়িতে আমি চিহ্ন লেখাই না, হাইড্রোজেন হিলিয়ামের প্রত্যেকটা চিহ্ন দেওয়া আছে। সেই চিহ্নগুলো কি? সেই চিহ্নগুলো প্রতিটা মৌলের পরমাণুকে প্রকাশ করে, একটি পরমাণুকে। যদি আমি 20P দিই, 20টি ফসফরাসের পরমাণু। আচ্ছা, যদি এই দিকে দিই 12টা P, তখন কি হবে? বলবে স্যার এইদিকে 12P দেওয়া যায় না, এটা অণুর ঘর বটে, পি বলে কোনো কথা হবে না ফসফরাসের। এখানে কি করতে হবে? 12P4। মাথায় ঢুকছে? এইদিকে যদি 12P দিয়েও দাও তাও হবে 12টি ফসফরাসের পরমাণু। রুল ইজ রুল। অণুর ঘরে দিয়েছো মানে কি অণুই হবে? কথাটা শিখতে হবে। যদি পি থাকে, পি এর কোনো স্বাধীন অস্তিত্ব নাই, কিন্তু লেখা যেতে পারে, পরমাণু আকারে আমি লিখতে পারি ওকে। স্বাধীন অস্তিত্ব কার আছে? 4টা পরমাণু একসাথে জয়েন্ট থাকে, মানে 4টা পরমাণু জয়েন্ট হয়ে ওর মিঠাইটা তৈরি হয়। কথাটা বুঝতে পারছো? 4টা পরমাণু সবসময় পি এর যুক্ত হবে, একটা অণু হবে, সেই অণুটা স্বাধীনভাবে মার্কেটে ঘুরতে পারে। ফসফরাসের 4টা পরমাণু নিয়ে একটি অণু গঠিত। কারো কারো ক্ষেত্রে আবার সালফারের ক্ষেত্রে 8টা পরমাণু নিয়ে অণু তৈরি হয়। সালফার, স্পেশাল সালফার বিভিন্ন রকমের অণু আছে। সালফার বহুরূপতা আছে, কার্বনেরও যেমন আছে, সালফারেরও 8টা পরমাণু নিয়ে অণু তৈরি হয়, রমিক সালফার, ওইটা S8। এই যটা পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয় সেই সংখ্যাটাকে বলে, খুব ইম্পর্টেন্ট মানসিক জীবনে, পারমাণবিকতা। আমি ক্লাস 10-এ নতুন স্টুডেন্ট পেলে প্রায় জিজ্ঞেস করি পারমাণবিকতা কি? সবাই নীরবতা পালন করে। 5-এর স্টুডেন্টকে আমি পারমাণবিকতা দিয়ে থেকে গেছি, পারমাণবিকতা বুঝাই থেকে গেছি। কনসেপশনই নেই, ভুলে যায়। আগের দিনে 9-এর সব স্টুডেন্ট ভুলে গেছে পারমাণবিকতা কি। মৌলের একটি অণুতে যতগুলা পরমাণু থাকে, শোনো এবার সোডিয়াম বাবাজিকে শোনো। পৃথিবীতে যত ধাতু, বলো সোডিয়াম ধাতু বটে। নিষ্ক্রিয় মৌলের পরে যেগুলো থাকে দুটা, সব ধাতু হয় 2টা করে, মিনিমাম 2টা করে। দেখো সোডিয়াম 11 নম্বর মৌল, জানো তো? বলো এনে দ্বারা কি প্রকাশ পায়? একটি পরমাণু। আবার এনে দ্বারা একটা অণুও প্রকাশ পায়। কৃপা ধ্যান দে, এনে দ্বারা একটা পরমাণু প্রকাশ পায়, আবার এনে এই লাস্ট পরমাণুটা স্বাধীনভাবে ঘুরতেও পারে। যদি কোনো একটা পরমাণু স্বাধীনভাবেও আবার ঘুরতে পারে তাহলে তার সম্মান অণু চলে গেল।
তাহলে ওর অনুপরমাণুর কোনো তফাৎ নাই। মানে ওই মৌলিক পদার্থকে তুমি টুকরা এইখানে বুঝতে হবে, এইটা বুঝলেই পড়াশোনা হয়ে যাবে এখানে। তার মানে ওই পরমাণুকে তুমি ভেঙে 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 একটা পদার্থকে ভেঙে 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 লাস্ট কোনা যেটা পাইলে সেটা মার্কেটে স্বাধীনভাবে ঘুরতে পারে। মার্কেট বলতে বুঝাচ্ছে পরিবেশ, আমি মার্কেট বলি ওইটা। মার্কেটে স্বাধীনভাবে ঘুরছেও, আবার ওইটাই শেষ কোনা, আর ভাঙাও যায় না। যেমন অক্সিজেনের ক্ষেত্রে যেটা মার্কেটে স্বাধীনভাবে ঘুরছে তার ছোট কোনা কোনটা, O2, কিন্তু সেটাকে আরেক থাপ্পড় দিলে ও হয়ে যায়। তাহলে O2 কিন্তু পরমাণু ছিল না, O2 একটি স্রিপ অণু। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে কি বলছি কথাটা বোঝার চেষ্টা করবে এখানে। সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট যে কোনাটা সেটা অণু হচ্ছে, আবার ওইটা পরমাণু হচ্ছে। তার মানে আবার পারমাণবিকতা এক। পৃথিবীতে প্রতিটা ধাতুর, যটা ধাতু পড়বে তুমি অন্তত 20-25টা ধাতু তো শিখবেই তুমি, প্রথম 20টা 100টা মৌলের মধ্যে সবগুলার পারমাণবিকতা এক, প্রতিটির পারমাণবিকতা এক। অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে অনুজা পরমাণুতা, এর ক্ষেত্রে অনুপরমাণুর কোনো তফাৎ নাই। সব ক্ষেত্রেই অনুপরমাণু তফাৎ থাকবে না। বোঝার চেষ্টা করো, যাদের পারমাণবিকতা এক, এই বাংলা শব্দটি তুমি কিন্তু মাথায় রাখবে বাবা। পারমাণবিকতা খুব ইম্পর্টেন্ট তোমার জীবনে, ওতপ্রোতভাবে জড়িত, এইটা ভোলা যাবে না কেমিস্ট্রিতে। পারমাণবিকতা যদি তুমি বুঝে গেছো যদি মুখস্থ সবাই করে দিই, না বুঝেও তো মুখস্থ করে। ছোটো ছেলেরা, ছোটো বাচ্চারা আতা গাছে তোতা পাখি বলে, না বুঝি ও এইটা মনে নেই যে আতা গাছে তোতা পাখি বলছে জাস্ট কণ্ঠ থেকে বলছে। তেমনি পারমাণবিকতার সঙ্গেও কোনো ছাত্রকে হোম টাচ দিলে কণ্ঠ থেকে বলে, ফিলিংস করতে পারে না। সোডিয়ামটা দিয়ে ফিলিংস করো, অক্সিজেনটা দিয়ে ফিলিং করো, ওজন আর অক্সিজেনকে কম্বাইন করে ফিলিং করো। ওজন অণু বলতে কি বুঝি? O3, O3 তিনটা ওর একটি প্যাকেট, ওর নাম ওজন। ওইটা স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু ওইটাকে ভেঙে দিলে 3টা O হয়ে যাবে। 3টা ওয়ের আলাদা আলাদা কোনো স্বাধীন অস্তিত্ব নাই। অক্সিজেন পরমাণুর কোনো স্বাধীন অস্তিত্ব যদি থাকতো তাহলে ও পরমাণু হইতো, ও অণু হইতো। কথাটা বুঝতে পারছো? যদি ওটা স্বাধীন অস্তিত্ব থাকতো তাহলে ওই পরমাণু, ওই অণু। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা, কপার, জিঙ্ক, এদের পারমাণবিকতা এক। এদের যেটা পরমাণু সেটাই অণু, কোনো তফাৎ নেই অণু পরমাণুতে। ক্ষুদ্রতম কণা সেইটা স্বাধীনভাবে থাকতে পারে, তাহলে সেটা কি হচ্ছে? সেটাই পরমাণু, সেটাই অণু। ক্লিয়ার হচ্ছে? এই জায়গাটাই কনফিউজ থাকে স্টুডেন্টদের, যে আবার কিছু কিছু ক্ষেত্রে অণু আলাদা, পরমাণু আলাদা। অক্সিজেন, যত গ্যাস আছে সবার ক্ষেত্রে আলাদা। N2 নাইট্রোজেনের পরমাণু N, কিন্তু আর অণুটা হচ্ছে N2। দেখবে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন পড়ে 3N, 2N, N2, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। 7N2 বলতে কী বুঝো? এখানেই তোমার ধারণা চলে আসবে। 4টা দিয়ে দিলাম। 3N বলতে কী বুঝি? নাইট্রোজেনের 3টি পরমাণু। তোমার N-এর পরে কিছু নাই মানে কি? পরমাণু। এইখানে N-এর পরে কিছু আছে কি? নাই। তাহলে নাইট্রোজেনের 2টি পরমাণু। N2 মানে কি? নাইট্রোজেনের 1টি অণু। 1টি, কিছু নাই মানে 1 আছে, হাওয়া চলছে। 7N2 মানে কি? নাইট্রোজেনের 7টি অণু। এবার আমি তোমাকে এই প্রশ্ন করে সোডিয়াম দিয়ে দিচ্ছি। 3Na, 2Na, শুধু Na, 7Na2। এবার আমি বলছি 3Na মানে কি? সোডিয়ামের 3টি পরমাণু বা অণু। সোডিয়ামের ক্ষেত্রে পরমাণু হইতে পারে, অণু হইতে পারে। বুঝতে পারছো? পারমাণবিকতা এক, ধাতু বটে। এর অণুই পরমাণু। কী করে হবে? পরমাণুটা স্বাধীনভাবে থাকতে পারে। লাস্ট ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, সেই কণাটা স্বাধীনভাবে থাকে। অক্সিজেনের ক্ষেত্রে লাস্ট কণা স্বাধীনভাবে থাকে না, 2টা প্যাকেট করে বের হয়, 2টা প্যাকেট করে বের হয়। আমি অক্সিজেনের গুঁড়া করে দিয়েছি, এক গাদা ও করে দিয়েছি, ও ও ও ও ও এই বেচারাটা কষ্ট সৃষ্টে গর্তে ঢুকে আছে। যদি কেউ বাড়িয়ে হইতে যায়, দুজন বেরাবে, দুজন ভয় লাগে ওদের। তখন একা ও বেরাবে না, কিংবা তিনজন বেরাবে। যদি 3জন ও একসাথে বেরায় তাহলে O3 হয়ে বেরাবে, ওজন গ্যাস হয়ে বেরোচ্ছে। যদি 2জনও একসাথে বেরায় তাহলে O2 হয়ে বেরোচ্ছে। O3-র পারমাণবিকতা 3, O2-র পারমাণবিকতা 2। ক্লিয়ার হচ্ছে? সোডিয়ামের ক্ষেত্রে আবার কি হয়? যদি আমি সোডিয়ামের টুকরা থাকে এনে এক গাদা টুকরা আছে থলিতে, তোমার সোডিয়ামে লাস্ট কণা গুঁড়া, সব থেকে গুঁড়াটা, এরপর প্রোটন ইলেকট্রন ভাঙা যায়, সেটা অন্যদিন বলবো আমি। ধরো 1 লাখ এনে গুঁড়া আছে, লাস্ট এনে স্বাধীনভাবে কে বেরাবে? কে মার্কেটে কে বেরাবে? এনে নিজেই বেরাবে, একা বেরাবে। কে হিরো? তাহলে ওর পারমাণবিকতা এক। ও ক্ষুদ্রতম কণা, ও স্বাধীনভাবেও থাকতে পারে, তাহলে ওকে অনুসম্মান, যখন বাইরে বেরিয়েছে অনুসম্মান পেয়ে যাচ্ছে।
পরমাণু অণুর কোনো তফাৎ নাই সোডিয়ামে, ম্যাগনেসিয়ামে নয়, যত ধাতুতে নাই। ক্লিয়ার কেপটা ধ্যান দাও, কোনো ধাতুতে অণু পরমাণুর তফাৎ থাকে না, যে অণু সেই পরমাণু। কিন্তু অক্সিজেনের থাকে, অক্সিজেনের পরমাণু ও, লেকিন অণু O2। তাহলে এইটা কী হবে? সোডিয়ামের 3টা অণু কিংবা পরমাণু, কোনো তফাৎ নাই। 2Na বলতে সোডিয়ামের 2টি অণু বা পরমাণু, Na বলতে সোডিয়ামের 1টি অণু বা পরমাণু, একে অণু। কিন্তু 7Na2 কি? 7Na2 একটি বোগাস, 7Na2 একটি মাথা খারাপ আছে যে টিচার দিয়েছে, বুঝতে পারছি? N2 বলে অস্তিত্বই নেই কোনো পৃথিবীতে। এটা একটি ভুল প্রশ্ন। N-এর পর 2 হয়ই না, N-এর আগে 2 হইতে পারে, N-এর আগে 1 লাখ হইতে পারে, N-এর পরে কোনো সাফিক্স বুঝবে না। তাহলে তো Na2কে অণু তুমি বলতে চাইছো, Na2 তো N-এই অণু, তাহলে আর 2 দিকে না। পেছনের 2টার কী কাজ? পেছনে কোনো, আজ পর্যন্ত তুমি N-এর পেছনে কিছু পাবে না। দেখবে তুমি যতদিন কেমিস্ট্রি পড়বে, N-এর পেছনে কিছু, N-এর সামনে কিছু থাকবে না সাফিক্স। আগে থাকতে পারে 2Na, 7Na, বুঝতে পারছো কথা? ঠিক আছে। Na2CO3 তখন ওর যোজ্যতা ব্যাপার আছে, তখন যৌগ গঠন করছে। আমি যৌগিক অণু বলিনি, আজকে আমি সব মৌলিক অণু বলছি। এখন যতটুকু আলোচনা হচ্ছে অণু কিন্তু যৌগিকও হতে পারে, একটু পরে আমি বুঝাবো। এখন কি পড়াশোনা করছি আমি? শুধু মৌলিক অণু। কিন্তু অনুসংজ্ঞা কি? অনুসংজ্ঞা মৌলিক বা যৌগিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে ঘোরাফেরা করে, ওইটাও ক্ষুদ্রতম কণা। এইটা ছাড়া ভুলে যাবে সংজ্ঞা, তুমি বলবে পরমাণুর সংজ্ঞা ছিল মৌলিক পদার্থের শেষ কণা, জাস্ট শেষ কণা, তাকেই পরমাণু বলে। স্বাধীনভাবে ঘোরার কোনো গল্প নাই। যদি কিন্তু নাও বলে কেউ দেবে না, লেখা যাবে না, কারণ বলে দিচ্ছি সোডিয়ামের ক্ষেত্রে তো পরমাণুটা ঘুরতে পারে। ওই জন্য কেউ যদি বাহ্যিক করে নিজে কায়দা করে বলো যে মৌলিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অস্তিত্ব নাই, তাহলে কাটা খাবে। তাও তোমাকে কিছুই বলার দরকার নেই ওইখানে। মৌলিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা, চুপ, তাকে পরমাণু বলে। বেশি কথা বলা যাবে না, মাথায় ঢুকছে? অণুর ক্ষেত্রে তোমাকে বলতে হবে মৌলিক বা যৌগিক। যৌগিক পদার্থ আমি পরে আসছি। এখন যে যতটুকু আলোচনা করেছি সব মৌলিক অণু আলোচনা করেছি। আজকের টপিক ছিল মৌলিক অণু। মৌলিক বা, কিন্তু সংজ্ঞাতে দুটাই বলতে হবে, মৌলিক বা যৌগিক পদার্থের শেষ ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে তাকে বলে অণু। ক্লিয়ার হয়েছে অনুবাদ? ওকে, এবারে আমরা পড়ব মোল। শুনো, বেসনগুলো পরমাণু ছিল। বেসন থেকে আমরা বুঁদা তৈরি করি, দেখিছো? বুঁদা ছোট হইতে পারে, বুঁদা বড় হইতে পারে। বুঁদাটা হচ্ছে অণু, মোটামুটি মনে রাখার জন্যে। এবারে বুঁদাটা গোনা সম্ভব নয়। ধরো 1 বালতি বুঁদা হয়ে গেছে, 1 বালতি বুঁদা, বা 1 বালতি বুঁদাকে তুমি গুনতে পারবে কটা বুঁদা আছে? গোনা সম্ভব? কেমিস্ট্রি তো এরকম অণু গোনা খুব জটিল। প্রচুর অণু থাকে। পরমাণু তো আরও জটিল। পরমাণু তো 2টা পরমাণু মিলে একটা অণু হইতে পারে কারো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে আবার পরমাণুটাই অণু। সোডিয়ামের ক্ষেত্রে পরমাণু যা, অণুও তা। তাহলে অণু যখন গোনা জটিল হচ্ছে, বুঁদা, যেমন আমরা বুঁদিয়া গুনতে পারি না, সবাই বুঁদা জানো তো নিশ্চয়ই, বুঁদা বলে একটা খাবার আছে, সেইগুলো গোনা সম্ভব হলে তোমাকে যদি 1 কড়াই বুঁদা এনে দেওয়া হয়, গুনতে পারবে তুমি? তখন আমরা কি করি? বুঁদাগুলাকে পাকাই কি করি? মিঠাই তৈরি করি। এইবারে 1 কড়াই যদি মিঠাই থাকে, গুনতে পারবে? হ্যাঁ, মিঠাইগুলো কেন গুনতে পারবো না? টপ মিঠাই গুনে দেবো, থাকবেই না মিঠাই অবশিষ্ট, এমনভাবে গুনে দেবো। ঠিক আছে, গোনার পর ভেনিস হয়ে যাবে হয়তো, 1টি 2টি করে এমনি করে গুনে দেবো। ঠিক আছে, তাহলে মিঠাই গোনা যাচ্ছে। এই মিঠাইটি হচ্ছে মোল কেমিস্ট্রির মোল বলতে কি বুঝি? আজকে আমি মোল বলে আর ছাড়িয়ে দেবো ক্লাসটা। মোল বলতে কি বুঝি কেমিস্ট্রি? মোল হচ্ছে অণুর প্যাকেট। পরমাণুর প্যাকেট কি ছিল? অণু। অনেক সময় একটা পরমাণুর প্যাকেট, একটাই পরমাণু অণু হতে পারে, 2টা পরমাণু অণু হতে পারে একসাথে, 3টা পরমাণু হতে পারে, 4টা পরমাণু অণু হতে পারে। ফসফরাসের ক্ষেত্রে, সালফারের ক্ষেত্রে 8টা পরমাণু নিয়ে অণু তৈরি হয় একটি। কিন্তু এবার অণুগুলা যখন এক কাছে একটা প্যাকেট করব, তখন তাকে বলে মোল। মাথায় ঢুকছে? নতুন জিনিস মোল কিন্তু 8 ক্লাস থেকে বুঝতে তোমাকে হবে। 8 ক্লাস থেকে মোলের ধারণা আছে। অনেকগুলা অণু একসাথে যখন যুক্ত হয়, তখন সেটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা যখন আমরা ম্যাথামেটিক্স করব, তুমি মাথায় রাখবে সাপ্লাই ওজন বাই আণবিক ওজন। এইটা আমার সূত্র। সাপ্লাই ওজন মানে দেয়া থাকবে বাইরে থেকে, বাই আণবিক ওজন। আণবিক ওজন কি? ছোটদের রসায়ন দেখো আমি দিয়েছি। আণবিক ওজন তো আমি বাইর করতে বলি, সংকেত লিখতে শেখাই, তারপরে আণবিক ওজন দিই।
যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, অক্সিজেন একটা লিখছি, অক্সিজেনের তোমাকে যদি কেউ বলো সংকেত কি বলবে? অক্সিজেনের সংকেত হচ্ছে O2। অণুকে প্রকাশ করা হয় যেভাবে তাকে সংকেত বলে, সংকেত চিহ্ন। পরমাণুকে প্রকাশ করা যে সিস্টেমে যায় কেমিস্ট্রিতে তাকে বলে চিহ্ন। পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা যায় চিহ্নরূপে কে বানান লিখতে যাবে? হওয়াকার, রস্যই, ডয়রফলা, বর্গীয়কে, দন্তন লিখতে যাবে কেউ? শুধুমাত্র এইচ। তাহলে আমি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার যে ট্রেডিশন তাকে বলে চিহ্ন, অণুকে সংক্ষেপে প্রকাশ করার যে ট্রেডিশন তাকে বলে সংকেত। তাতে মৌলিক অণু হতে পারে, যৌগিক অণু হতে পারে। আজকে আমি মৌলিক অণু পড়েছি। তাহলে O2 কি অণু? মৌলিক অণু। এই O2 হচ্ছে একটি সংকেত অক্সিজেনের চিহ্ন কি গো? শ্রীপো। পরমাণুকে বুঝাইতে হবে। আবার সোডিয়ামের ক্ষেত্রে Na চিহ্নও বটে, Na সংকেতও বটে। যদি Na-কে আমি বলি Na সংকেত, তখন বুঝবে ওইটা অণু বুঝাচ্ছি। আর যদি বলে সোডিয়ামের চিহ্ন Na, সোডিয়ামের ক্ষেত্রে যা চিহ্ন তাই সংকেত, কারণ সোডিয়ামের মৌলিক অণু, সোডিয়ামের অণু সংকেতও Na, সোডিয়ামের পরমাণু চিহ্নও Na। পরমাণু বললে কিন্তু চিহ্নই বলতে হবে, ওই কথাটা সাজছে। আবার অণু বললে কি বলবো? সোডিয়াম অণু সংকেত কত? Na। সোডিয়াম পরমাণু চিহ্ন কত? Na। কারণ ওর অণুটাই পরমাণু, স্বাধীনভাবে থাকতে পারে, ক্যাপাসিটি আছে, ভালো পরমাণু, স্ট্রং পরমাণু। অক্সিজেনের পরমাণু পারে স্বাধীনভাবে থাকতে? না, দুটা প্যাকেটে থাকে, O2। তখন এর আণবিক গুরুত্ব হবে কত হবে না? জেনারেলি প্রথম 20টা মৌলে ডবল হয়, 16 হয়, কিন্তু 2 পিস আছে, 16 দুগুণে 32। এই 32টা হচ্ছে আণবিক গুরুত্ব। এবারে তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণের সাহায্যে মোল বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাকে কেউ প্রশ্ন করল 96 গ্রাম অক্সিজেন সমান কত মোল অক্সিজেন। শোনো এবারে, 96 মোল অক্সিজেন, এই 96 গ্রাম অক্সিজেন সমান কত মোল? তোমাকে একটি ছোট্ট অঙ্ক দিয়ে দিল এখান থেকে, এইটা দিয়ে তুমি বুঝিয়ে যাবে মোল কি। এই 96 গ্রামটা কে বললো তোমাকে? প্রশ্নকর্তা। ওইটা হচ্ছে সাপ্লাই ওজন। সূত্র কি দিয়েছি আমি? সাপ্লাই ওজন বাই আণবিক ওজন। তাহলে সাপ্লাই ওজন কোনটি? সাপ্লাই ওজন অঙ্কতে দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে। আমি তোমাকে বলছি ওরে 96 গ্রাম অক্সিজেন মানে কত মোল অক্সিজেন? 32 গ্রাম মানে এক প্যাকেট। মাথায় ঢুকল? আণবিক গুরুত্ব যত সেইটাই একটি প্যাকেট। তার মানে 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন। তুমি এটা ঐকিক নিয়মও করতে পারো, ঐকিক নিয়ম ছাড়া পৃথিবীতে কোনো নিয়ম নাই, সেটাই আমি সূত্র করেছি। দেখো, ঐকিক নিয়ম করো, 5-এর স্টুডেন্ট খুব ভালো বুঝিয়ে যাবে। 5-এ ঐকিক নিয়ম আছে, 4-এ ঐকিক নিয়ম আছে, 4-এর শেষ 4টা লেসনে ঐকিক নিয়ম আছে। 4-এর বইটা খুলবে, গাঁদা ফুলের বাগানে নিয়ে যাবে, সেখানেই খুলবে, দেখবে অক্সিজেনের কি আছে? অক্সিজেনের প্যাকেট আছে। দোলনায় বসাইতে একদিন শেখাবে এটা, যে ওরা ঐকিক নিয়ম শিখ। কোন স্টুডেন্ট 4-এ ঐকিক নিয়ম জানে? 4-এ কোন স্কুলে ঐকিক নিয়ম শেখানো হয়, ডেলি প্র্যাকটিস করানো হয়? 4 ক্লাসের সিলেবাস 5-এ স্ট্রং হইতে হবে ঐকিক নিয়মে, 4-এ শুরু করতে হবে ঐকিক নিয়ম। 4 ক্লাস কোনো ছোটোখাটো ক্লাস না, 4 ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস। যদি 4 ক্লাস ছোটো হয় তাহলে 8 ক্লাসও ছোটো। সর্বশিক্ষা অভিযান 8 পর্যন্ত আসে, মিড ডে মিল হয়, একই ক্লাস 1 থেকে 4, এই 1 থেকে 8। 4 ক্লাসে তুমি না শিখলেও চলে, কম্প্রোমাইজ কেন করো? 3-তে জেলা বসাবে পশ্চিমবঙ্গের ম্যাপে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিছু কম করে নাই। 3 ক্লাসে পশ্চিমবঙ্গের পরিবেশ বইয়ে জেলা দেওয়া আছে। 4 ক্লাসের কিডনি সম্বন্ধে কনসেপশন আসবে ক্লাস 4-এ, পৌষ্টিকতন্ত্রের কনসেপশন আসবে ক্লাস 4-এ। বুটটি, জুতাটি, ওয়াটার বোতলটি, ছাতাটি গাড়িতে চাপাইন দিচ্ছ, পরে নামাইন দিচ্ছ বস্তার মতন। স্কুলগুলোতে আবার বড় বড় বাম্পার দেওয়া থাকে, দুদিকে দুটা, কত পরিকাঠামো দেখেছো? বইটাতে আছে পরিবেশের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, ব্লাড সার্কুলেশন পড়ানো হয়, 4-এর সিলেবাসে দেওয়া আছে। কম্প্রোমাইজ 4-এ না পড়লেও চলে, শুধু টেনেই পড়তে হয়, কারণ মাধ্যমিক হয়। আহা কি সুন্দর পরিবেশ, বাহ, শুধু পরিবেশ কি হবে? গাছতলে পড়া হবে। দেখো 32 মোল অক্সিজেন সমান 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল, বুঝতে পারছো? তাহলে 1 গ্রাম সমান কত মোল? 1/32, পুরো ঐকিক নিয়ম। সাপ্লাই কত আছে? 96 গ্রাম। বলো 96 গ্রাম অক্সিজেন সমান কত? 96/32।
3, তাহলে 3টা প্যাকেট। 96 গ্রাম অক্সিজেনকে কটা প্যাকেট করা যাবে, তার মানে কটা লাড্ডু বানানো যাবে? যদি 96 গ্রাম অক্সিজেন থাকে, 3টা লাড্ডু। এই লাড্ডুগুলো এক একটি মোল। মোল কেন আবিষ্কার করতে হলো কেমিস্ট্রিতে? সিলেবাসটা বাড়ানোর জন্য, প্রয়োজন বলে। কারণ অণু নিয়ে কারবার করা যায় না, প্রতি মোলে প্যাকেট ছোট হয়ে গেল। 96টা অক্সিজেন, 96 গ্রাম ছিল, 96টা না, আমি ভুল বলছি, 96 ওজন। আণবিক গুরুত্ব মানে একটা ওজনকে বোঝায়, কিন্তু প্রতি 32-এ একটা প্যাকেট হয় অক্সিজেনে। প্রতি 32 গ্রামে এক প্যাকেট, এক প্যাকেট মানে 1 মোল। মোলটা কেমিস্ট্রির প্যাকেট, বুঝতে পেরেছ? তোমাকে আরও প্রশ্ন করতে পারি, আমি আরও প্রশ্ন করতে পারি। ধরো নাইট্রোজেন দিয়ে একটা প্রশ্ন করি, নাইট্রোজেন দিয়ে একটা প্রশ্ন হোক। 112 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল নাইট্রোজেন? প্রশ্ন করলো তোমাকে কেউ, তুমি কোথায় যাবে? আগে নাইট্রোজেনের সংকেতে যাবে, N2। নাইট্রোজেনের চিহ্নতে না, নাইট্রোজেনের সংকেতে যেতে হবে। তোমাকে জানতে হবে যে নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2, এর পারমাণবিকতা 2। এটা কনসেপশন চাই, নাইট্রোজেনের চিহ্ন N লেকিন সংকেত N2। মাথায় ঢুকছে কিছু? N2, তাহলে N2 মানে কি গো? জেনারেলি ডবল হয় পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্বর ক্লাস ইউটিউবে দিয়ে আছে আমার, 14 দুগুণে 28। 28 মানে এক প্যাকেট। তাহলে সূত্র লাগাই দাও এবারে, ওই কি নিয়ম করছি না। সাপ্লাই ওজন কত আছে এখানে? 112। আণবিক ওজন কত বার করলাম আমি? 28। 28 তো সবসময় 4-এর ঘর নামতা 4 8 32 2 4 দুগুণে 8 3 11, তাহলে 4 মোল। কমল অক্সিজেন হয়েছে 112, নাইট্রোজেন মানে 4 মোল। মাথায় ঢুকছে? মোল কি? মোল হচ্ছে অণুর সাপ্লাই ওজন বা আণবিক ওজন, এটা তোমাকে মুখস্থ করতে হবে। সাপ্লাই ওজন মানে কি, ওইটা কোশ্চেনে দেওয়া থাকবে। আণবিক ওজন কি, ওটা তোমার জীবনের অঙ্গ। ওইটা বার করার জন্যই তুমি ছোটোদের কেমিস্ট্রি দেখবে, ছোটোর থেকে। কোন ক্লাস থেকে দেখবে কেমিস্ট্রি চর্চা হবে? 4 ক্লাস থেকে শুরু করো। দেরি হচ্ছে তোমার, প্রচণ্ড দেরি হচ্ছে। 5 থেকে তুমি খেয়ে খোঁজা পাবে না। 4 ক্লাস খুব সিরিয়াস ক্লাস। 4 ক্লাসেই পড়াশোনাটা শুরু হবে ছাত্রের। 4 ক্লাসটা একদম লুজ না। 4 ক্লাস যদি লুজ হয় তাহলে 8 ক্লাসটাও লুজ। 8 পর্যন্ত শিলাকে ওপেন ছেড়ে দাও, পড়াশোনা করতেই হবে না, শুধু পরিবেশ দেখাও, এন্টারটেনমেন্ট জগৎ থাকো। কে তোমাকে বলে, যারা আসল ওই কথা বলে না, বক্তৃতা দেয়, তারা ঘরে যে ছাত্রছাত্রীদের প্রচুর পড়ায়, আর বাইরে জনতার জন্য ছাত্রদের চাপ দেবেন না, এই দেবেন না, ওই দেবেন না, প্রচুর চাপ দেয় ওরা ছাত্রকে, যাই পড়ে নিজের ছাত্রকে, ঘরে নিজের ছেলেকে। আর পাবলিকের জন্য দেই চাপ দেবেন না, ওপেন রাখুন, ব্যাগ খোলা রাখুন। আরে কোনো কথা শুনবে না। 4 ক্লাস থেকে পড়াশোনা করতে হবে। ছাত্রছাত্রীদের মূল কাজ পড়াশোনা। এন্টারটেনমেন্ট করবে, ছবি আঁকা, গান শেখা, এন্টারটেনমেন্ট। ওইটা তো ফিউচার লাইফ তৈরি হবে না। কুমার শানুর হয়েছে, তোমার হবে না। উদাহরণ দিতে যাও, যদি কুমার শানু হয়ে গেছে, 9 বছরই হয়ে গিয়েছিল, তোমার হবে না। লতা মঙ্গেশকরের হয়েছিল, তোমার হবে না। ইম্পসিবল, ইম্পসিবল। ভালো গান করতে পারো, নামও করতে পারে কেউ, ফিউচার তৈরি হবে না গান থেকে। ইম্পসিবল, এই পরিবেশ হয় না, ঠিক আছে? এই পরিবেশে হবে না। পড়াশোনা হবে 4 থেকে সিরিয়াস পড়াশোনা করো সবাই। বাচ্চাদের সিরিয়াস পড়াশোনা করো 4 থেকে। 5 ক্লাসে অনেক উঁচু ক্লাস। 4 ক্লাসের সিলেবাসটা খুলবে, পরিবেশটা। 4 ক্লাসে সব কিছু আছে, A to Z আছে 4 ক্লাসে। 4 ক্লাসে পড়াশোনা শুরু করো। ছোটোদের কেমিস্ট্রি দেখো 4 ক্লাস থেকে। 5 ক্লাসে অনেক রেডি হয়ে যাও সবাই। আর মূল সংখ্যা তো 4-এই বের করে যাবে। ভাগ করতে পারবে নাকি 4-এর ছানা? 4-এর ছানাগুলো ভাগ করতে পারবে নাকি? আণবিক গুরুত্ব বাই করা শেখাবো 4 ক্লাসে। ডেলি যদি শেখাই, বাচ্চা শিখে যাবে। 5 ক্লাসে শিখবে, 4-এ না হইলেও। 4-এ চর্চাটা শুরু করুক। 6 ক্লাসে রেডি হয়ে যাবে মূল সংখ্যা বার করতে গেলে। আরও তোমাকে অনেক কিছু দেওয়া যেতে পারে। আজকে আমি মোটামুটি একটা পরমাণু, একটা অণু এবং একটা মোল। প্রয়োজনটা কোথায়? পরমাণু থেকে অণু হয়, মাঝে মাঝে পরমাণুটাই অণু হয়। যেমন আমি যদি বলি সোডিয়ামের মোল সংখ্যা কত, 46 গ্রাম। সোডিয়ামের মোল কত? দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। আণবিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্ব তুমি যা বলবে দুটাই কত? 23। কারণ সোডিয়ামের অণুটাই পরমাণু, ওর পারমাণবিক গুরুত্ব 23, ওর আণবিক গুরুত্ব 23। আর এনে মানে তো অণু, এনে মানে পরমাণু। আমি এটাই বলতে চাইছি তোমাকে। তাহলে সেক্ষেত্রে সাপ্লাই ওজন আমি মুখে মুখে বললাম 46, আর নিচে আণবিক ওজন কত? 23। তাহলে 2 প্যাকেট, তাহলে 2 মোল। মোলের কোনো একক নাই, 2 মোল বললেই চলবে। মোল মানে মোলেই হয় একক। 2 মোল সোডিয়াম। যদি তোমাকে বলে 81 গ্রাম অ্যালুমিনিয়াম মানে কত মোল অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়াম ধাতু,
অ্যালুমিনিয়াম ধাতু, তাহলে ইয়ার যেটা অণু সেটাই পরমাণু। তাহলে অ্যালুমিনিয়ামের আণবিক গুরুত্ব 13 নম্বর মৌল, জেনারেলি ডবল, 26 হওয়া উচিত ছিল কিন্তু 27 হয়। জেনারেলি ডবল। হাইড্রোজেনের একমাত্র পরমাণু ওজন, পারমাণবিক সংখ্যাও যা, পারমাণবিক ওজনও তা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ওজন, পারমাণবিকতা, আরও ক্লাস দেবো আমি, দেওয়া আছে ইউটিউবে, পুরনো হয়ে গেছে, ঝুলঝাড়ি দেখতে পারো সে কেউ, কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস দিয়ে আছে। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ওজন, পারমাণবিক গুরুত্ব। ওজন মানেই গুরুত্ব, আর পারমাণবিকতা, আজও বলেছি আমি পারমাণবিকতা কী। তাহলে কি প্রশ্ন ছিল? অ্যালুমিনিয়াম 81, তাহলে সাপ্লাই ওজন 81 উপরে, নিচে অ্যালুমিনিয়ামের আণবিক গুরুত্বও যা, পারমাণবিক গুরুত্ব তা 27, একদম 27 হয় অ্যালুমিনিয়ামে। তাহলে 81/27, 3 প্যাকেট বা 3 মোল অ্যালুমিনিয়াম। 5-6টা অঙ্ক আমি মুখে মুখে বললাম, সবাই ধ্যান দিবে। মোল সংখ্যা ক্লিয়ার করো আজকেই। মোল কী জিনিস বুঝে গেছো? মোল কিছু না, আণবিক গুরুত্বকে, সাপ্লাই ওজনকে আণবিক গুরুত্ব দিয়ে যদি ভাগ করে দিই কোনো অণুর, যে কোনো অণুর পৃথিবীতে, যদি সাপ্লাই ওজন যা থাকবে সেটাকে যদি আমি কী দিয়ে ভাগ করে দিই? আণবিক ওজন দিয়ে। আণবিক ওজন বার করতে ওই জন্য আমি শিখাই। যে কোনো অণুর, তাতে যৌগিক অণুর হতে পারে, জলের ক্ষেত্রে হতে পারে। এটা জলের আণবিক ওজন কত? 18। তাহলে আমি 18 গুণিতকে 90 গ্রাম জল মানে ক মোল জল। সাপ্লাই আছে 90, নিচে জলের আণবিক গুরুত্ব 18, তাহলে 90/18 মানে 5 মোল জল। বুঝে গেছো? ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকছে। ক্লাস ধারাবাহিক আসবে। মোল সংখ্যার বাচ্চারা প্রচুর অঙ্ক প্র্যাকটিস করবে, মৌলিক অণু, যৌগিক অণু সম্বন্ধে কনসেপ্ট রাখবে। সবাই ভালো থাকবে। ওকে।